Assalamu alaikum everyone. Today we will do some exercise on game theory. So আমরা আমাদের প্রথম প্রবলেমটা দেখি 14.1.1. সো আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা ইজিলি বুঝতে পারবো। সো এখানে বেসিক্যালি কোশ্চেনটাতে বলছে যে একটা কোম্পানিতে লেবার ইউনিয়ন আছে আর হচ্ছে ম্যানেজমেন্ট টিম আছে। সো ম্যানেজমেন্ট টিম ওদেরকে অফার করতেছে যে আমরা হচ্ছে $1.10 হচ্ছে পার আওয়ার ইনক্রিজের জন্য রাজি, আর লেবার ইউনিয়ন বলতেছে যে না, আমরা 1.60 পার আওয়ার ইনকামের মানে ইনক্রিজ চাই। সো এখানে দুইটা প্রস্তাবনা দিয়ে স্টাক হয়ে আছে। এখন দুইজন হচ্ছে একজন অ্যাপ্রিভেটরের কাছে গেছে যে হচ্ছে নিউট্রালি তাদের জন্য ডিসাইড করে দেবে যে আসলে কতটুকু ওয়েজ বাড়ানো উচিত। সো আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের ফার্স্ট স্ট্রাকচার করতে হবে যে 2% জিরো সামে হচ্ছে আমাদের স্ট্রাকচার করতে হবে, আমাদের পে অফ ম্যাট্রিক্সটা বানাতে হবে। সো আমরা এখন সলিউশনে যাই যে আমাদের হচ্ছে ইউনিয়নের ফাইনাল ফিগার হচ্ছে $1.60, মানে তারা হচ্ছে $1.60 প্রস্তাবনা দিছে। তা ওরা হচ্ছে যদি ডিক্রিজ করে তাহলে হচ্ছে $0.10 করে ডিক্রিজ করবে অথবা 10 সেন্ট করে ডিক্রিজ করবে। তাহলে তাদের প্রপোজালটা কেমন হয় যে তারা হয় $1.60 অ্যাকসেপ্ট করবে, না হলে $1.50 অ্যাকসেপ্ট করবে, না হলে 1.40, না হলে 1.3, 1.2, 1.1, এবার হচ্ছে 6টা ক্যাটাগরিতে হচ্ছে ডিক্রিজ করবে। আর ম্যানেজমেন্ট টিম হচ্ছে অফার করছে $1.10 করে। তো তাদের যদি ফ্লেক্সিবিলিটি দেখানো লাগে তাহলে তাদের ওই যে 10 সেন্ট করে বাড়াতে হবে, আর হচ্ছে ইউনিয়নের হচ্ছে 10 সেন্ট করে কমাতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। সো ম্যানেজমেন্ট টিম প্রপোজ করছে যে ম্যানেজমেন্ট টিমের জন্য হচ্ছে 1.10, 1.20, 30, 40, 50 ভাবে 60 পর্যন্ত যাইতে পারবে। তাহলে ইউনিয়ন প্রপোজালের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব 1.60 মাইনাস 0.1 ইন্টু I-1, আর ম্যানেজমেন্টের জন্য হচ্ছে 1.10 প্লাস 0.1 ইন্টু J-1। কারণ I যে হচ্ছে আমাদের যে পে অফ ম্যাট্রিক্স বানাবো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো ইউনিয়ন হচ্ছে আমরা রো ওয়াইজ রাখবো এবং ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কলাম ওয়াইজ রাখবো। আর আরেকটা হচ্ছে যখন আয়ের ভ্যালু যে সমান হবে, মানে দুইটার ভ্যালু যখন সমান হবে তখন আমাদের যে অ্যাপ্রিভেটর সে প্রপোজ করছিল 1.35 অ্যাভারেজ, তো আমাদের তখন 1.35 ভ্যালুটা বসাতে হবে। সো এটা হচ্ছে আমাদের পে অফ ম্যাট্রিক্স। এই পে অফ ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 6টা 6x6 ম্যাট্রিক্স আমরা বানাইছি। তো এখানে আয়ের ভ্যালু যখন জে এর ভ্যালু যখন 1 এবং 1, আয়ের ভ্যালু আই এবং জে এর ভ্যালু যখন সমান, তখন আমরা অ্যাপ্রিভেটরের প্রপোজ যেটা 1.35 ইউজ করতেছি। তারপর যখন আমরা সেকেন্ড ঘরে যাব যে আয়ের ভ্যালু 1 এবং জে এর ভ্যালু হচ্ছে 2, তখন আমরা দেখতে পারি যে জে ইজ গ্রেটার দেন আই। ঠিক আছে, জে ইজ যখন গ্রেটার দেন আই হবে তখন আমরা ফর্মুলা কোনটা ইউজ করব, তখন আমরা ইউজ করব হচ্ছে 1.10 প্লাস হচ্ছে 0.1 ইন্টু J-1। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি 2 এর জন্য, তাহলে জে এর ভ্যালু হচ্ছে 2 এবং আই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1.10 প্লাস 0.1 ইন্টু 2 মাইনাস 1, তাহলে আমরা ভ্যালু কত পাই? আমরা পাই হচ্ছে 1.2। তাহলে আমাদের এই যে 2 নাম্বার করে ভ্যালু এটা হচ্ছে আমরা পাবো 1.2। এভাবে 3 নাম্বার করের জন্য সেম, জে এর ভ্যালু আয়ের থেকে বড়, তাহলে আমাদের সেম এই ফর্মুলাটা বসাতে হবে যে 1.10 প্লাস 0.1 ইন্টু J-1। ঠিক আছে, তো এভাবে হচ্ছে বাকি গড়গুলো ক্যালকুলেট করতে হবে। এখন আমরা যদি আয়ের ভ্যালু এই গড়টাতে যাই, আমরা দেখি যে আয়ের ভ্যালু হচ্ছে 2 এবং জে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আয়ের ভ্যালু জে এর ভ্যালু থেকে বড়, এবং আয়ের ভ্যালু যদি জে এর ভ্যালু থেকে বড় হয় তাহলে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে কোনটা? 1.60 মাইনাস 0.1 ইন্টু I-1। তাহলে আমরা এটা যদি আমরা লিখি ক্যালকুলেটরে 1.60 মাইনাস 0.1 ইন্টু আমাদের আয়ের ভ্যালু কত ছিল? 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে আমাদের ভ্যালু কত আসে? 1.5, এখানে ভ্যালু হবে 1.5। এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা গড় ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেট করার পর যে আমাদের ম্যাট্রিক্সটা পাবো এটাই হচ্ছে আমাদের পে অফ ম্যাট্রিক্স। সো এখানে একটা শর্টকাট আছে যে আমাদের এই যে 1/1 এর হচ্ছে 1.35 থাকবে, 2/2 যেহেতু আই এবং জে এর ভ্যালু সেম, এখানে 1.35 থাকবে, তারপর এখানে 1.35, এখানে 1.35, এখানে 1.35। এখন এই
পে অফ ম্যাট্রিক্সের যে উপরের অংশ, কর্ণের যে উপরের অংশ, এটার ভ্যালু আমরা প্রথমে হচ্ছে 2-এর জন্য ক্যালকুলেট করছি, 3-এর জন্য ক্যালকুলেট করছি, 4, 5 এবং 6-এর জন্য ক্যালকুলেট করছি। যখন এই যে 2/3 হবে তখন আমরা সেম ভ্যালুগুলো এখানে ডিরেক্ট বসাই দিতে পারবো, যে 1.3, 1.4, 1.5, 1.6, এরপরটাও সেম 1.35 এর পর 1.4, 1.5, 1.6, এভাবে কন্টিনিউসলি ক্যালকুলেট করে আমরা এখন পর্যন্ত আসতে পারবো। সো এটা হচ্ছে একটা শর্টকাট আর কি। আর এখানে যে কর্ণের নিচের অংশটার ক্ষেত্রেও সেম। এখানে হচ্ছে আমরা 2-এর জন্য ক্যালকুলেট করবো 1.5, তারপর হচ্ছে 3-এর জন্য 1.4, 4-এর জন্য 1.3, 5-এর জন্য 1.2 এবং 6-এর জন্য 1.1 পাইলাম। পাওয়ার পরে এই যে 1.35 পর্যন্ত ভ্যালুগুলো কিন্তু সেম হবে সবসময়, ঠিক আছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট প্রবলেম। সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে এই যে এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো ইন সামারি যদি আমরা প্রবলেমটার কথা বলি তাহলে আমরা দেখতে পারি যে এখানে আচ্ছা বেসিক্যালি হচ্ছে মানে প্রবলেমটা বলতেছে যে দুইটা ম্যানুফ্যাকচার আছে যারা হচ্ছে এ এবং বি প্রোডাক্ট বানাইতে চায়। সো ইচ ম্যানুফ্যাকচার হ্যাজ 3 স্ট্র্যাটেজিস, 3টে স্ট্র্যাটেজি আছে। হয় তারা নর্মালি ডেভেলপ করবে এ এবং বি প্রোডাক্ট, অথবা এ অনেক ফাস্ট ডেভেলপ করবে পুরো রিসোর্স দিয়ে, বাট বি হচ্ছে নর্মালি ডেভেলপ করবে। আর হচ্ছে স্ট্র্যাটেজি 3 হচ্ছে বি অনেক ফাস্ট ডেভেলপ করবে বাট এ হচ্ছে নর্মালি চলবে। এই 3টে স্ট্র্যাটেজি আছে। এই 3টে স্ট্র্যাটেজি দেন যদি এভাবে এই 3টে স্ট্র্যাটেজি ফলো করে তাহলে দেখা যাবে যদি আমরা ম্যানুফ্যাকচারার 1 যদি হচ্ছে সাইমেন্টেনিয়াসলি ডেভেলপ করে তাহলে হচ্ছে ওদের দেখা যাবে যে মার্কেট শেয়ার হচ্ছে 8% বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর যদি ম্যানুফ্যাকচারার 2 থেকে 2, 6 এবং 8 মাস আগে ডেভেলপ করে প্রোডাক্টটা, তাহলে হচ্ছে ম্যানুফ্যাকচারার 1 হচ্ছে সাইমেন্টেনিয়াসলি 20%, 30% এবং 40% শেয়ারে রাইজ করবে। এবং 3 নাম্বার কেস হচ্ছে ম্যানুফ্যাকচারার 1 যদি হচ্ছে ম্যানুফ্যাকচারার 2 থেকে 1 মাস, 3 মাস এবং 7 মাস এবং 10 মাস লেটে ডেভেলপ করে, তাহলে ম্যানুফ্যাকচারার 1 হচ্ছে মার্কেটের মধ্যে 4%, 10%, 12% এবং 14% মার্কেট শেয়ার লস করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কেস। তো আমরা এখন সলিউশনের দিকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে M1 হচ্ছে ম্যানুফ্যাকচারার 1 এর ক্ষেত্রে আমাদের যে টাইমসের স্ট্র্যাটেজি যে ভেরিয়েবল, এটা আমাদের বের করতে হবে। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে যদি আমরা সাইমেন্টেনিয়াসলি অথবা কন্টিনিউয়াসলি দুইটা সমানভাবে ডেভেলপ করি নর্মালি এ এবং বি প্রোডাক্ট, তাহলে ম্যানুফ্যাকচারার 1 এর জন্য সময় লাগবে হচ্ছে 12 মাস এবং প্রোডাক্ট বি এর জন্য লাগবে 12 মাস। আবার স্ট্র্যাটেজি 2 যদি ফলো করি, যেমন স্ট্র্যাটেজি 2 কী ছিল আমাদের, যে আমরা হচ্ছে প্রোডাক্ট এ হচ্ছে অনেক র্যাপিডলি ডেভেলপ করব এবং প্রোডাক্ট বি হচ্ছে নর্মালি ডেভেলপ করব। এখন ম্যানুফ্যাকচারার 1 যদি এই স্ট্র্যাটেজি ফলো করে তাহলে তার প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সময় লাগে, প্রোডাক্ট এ ডেভেলপ করার জন্য সময় লাগে 10 মাস এবং প্রোডাক্ট বি ডেভেলপ করার জন্য টোটাল সময় লাগে 19 মাস। এবং যদি সে স্ট্র্যাটেজি 3 ফলো করে যে প্রোডাক্ট এ ডেভেলপ করবে খুবই নর্মালি, যেটাতে সময় লাগবে 19 মাস, এবং প্রোডাক্ট বি ডেভেলপ করবে অনেক ফাস্ট, যেটা হচ্ছে 10 মাস সময় লাগবে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার 1 এর জন্য, ম্যানুফ্যাকচারার 1 এর স্ট্র্যাটেজি। আর ম্যানুফ্যাকচারার 2 এর স্ট্র্যাটেজি হচ্ছে আমরা দেখতে পাই যে ম্যানুফ্যাকচারার 2 যদি মানে দুইটা প্রোডাক্ট সমানভাবে কন্টিনিউয়াসলি ডেভেলপ করে তাহলে দুইটারই সময় লাগবে 12 মাস এবং 12 মাস। আর যদি স্ট্র্যাটেজি 2 ফলো করে যে ক্র্যাশ এ, মানে এ হচ্ছে অনেক ফাস্ট ডেভেলপ করবে বাট বি হচ্ছে নর্মালি ডেভেলপ করবে, তাহলে তার সময় লাগবে এ ডেভেলপ করতে 9 মাস এবং বি ডেভেলপ করতে সময় লাগবে 18 মাস। সেম স্ট্র্যাটেজি 3 এর ক্ষেত্রেও ক্র্যাশ বি, মানে সে এ হচ্ছে নর্মালি ডেভেলপ করবে যেটাতে সময় লাগবে 18 মাস এবং বি ডেভেলপ করবে যেটাতে সময় লাগবে 9 মাস। তাহলে আমাদের এখানে ভেরিয়েবলসগুলো পেয়ে গেলাম। আমাদের এখন পিএফ ম্যাট্রিক্স আমরা বানাবো। আমরা রো ওয়াইজ হচ্ছে স্ট্র্যাটেজি ম্যানুফ্যাকচারার 1 এর জন্য স্ট্র্যাটেজিগুলো এবং কলাম ওয়াইজ হচ্ছে ম্যানুফ্যাকচারার 2 এর জন্য স্ট্র্যাটেজিগুলো, ঠিক আছে। তো এখন আমরা স্ট্র্যাটেজি বসাই। দেখুন S1 এবং T1 এগুলোর জন্য হচ্ছে S1 এবং T1। সো S1 এবং T1 এর জন্য আমরা দেখতে পারি যে S1 ডেভেলপ করতে সময় কত লাগছিল, 12 মাস এবং 12 মাস, এবং T1 এর জন্য কতটুকু সময় লাগছিল, 12 মাস এবং 12 মাস। তাহলে দুইটা যেহেতু সেম, তাহলে আমাদের দুইটা সেম হওয়ার কারণে আমরা দেখছিলাম যে এখানে কত আমাদের মার্কেট শেয়ার কতটুকু রাইজ হয়, 8%। তাহলে আমাদের এখানে ভ্যালু আমরা 8 বসাই দেব। এখন
যখন আমরা স্ট্র্যাটেজি ম্যানুফ্যাকচারার 1 যখন স্ট্র্যাটেজি 1 ডেভেলপ করবে 1 ফলো করবে, আর ম্যানুফ্যাকচারার 2 যখন স্ট্র্যাটেজি T2 ফলো করবে, তখন আমাদের কি হবে যে আমরা দেখতে পাই যে S1 এর ভ্যালু কত 12/12, 12,12, ঠিক আছে। আর T2-র জন্য আমাদের সময় কতটুকু, যে 9,18, মানে 9 মাস আর 18 মাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে S1 এর যে 12,12 ভ্যালুটা 12 মাস এবং 12 মাস লাগতেছে, আর T2-র জন্য লাগতেছে 9 মাস এবং 18 মাস। তাহলে প্রথম এর জন্য আমরা যে প্রোডাক্ট এর জন্য তাহলে দেখতে পাইতেছি যে S1 হচ্ছে 3 মাস পিছায় পড়ে যেতেছে, মানে S1 এর বেশি অথবা ম্যানুফ্যাকচারার 1 এর হচ্ছে 3 মাস বেশি সময় লাগতেছে ম্যানুফ্যাকচারার 2 থেকে। আর বি প্রোডাক্ট ডেভেলপ করার জন্য দেখতে পাইতেছি যে T2 হচ্ছে 18 মাস লাগছে আর S1 হচ্ছে 12 মাস লাগছে। তাহলে দেখতে পাচ্ছি যে S1 হচ্ছে স্ট্র্যাটেজি 1 এর ক্ষেত্রে প্রোডাক্ট বি যখন ডেভেলপ করবে তখন সে হচ্ছে 6 মাস আগে প্রোডাক্টে ডেভেলপ মার্কেটে ছাড়তেছে। তো আমরা এখন প্রিভিয়াস ডাটাগুলোতে যাই, যখন দেখতে পাই যদি ম্যানুফ্যাকচারার 1 যদি 2 মাস 6 মাস এবং 8 মাস যদি আগে ডেভেলপ করতে পারে ম্যানুফ্যাকচারার 2 থেকে, তাহলে তার মার্কেট শেয়ার কত বাড়বে 20%, 30% এবং 40%। তো আমরা প্রোডাক্ট এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 12 মাস এবং 9 মাস। তাহলে প্রোডাক্ট এ কে ডেভেলপ করার ক্ষেত্রে কি তার 3 মাস বেশি সময় লাগছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 মাস বেশি সময়ের জন্য তার মার্কেট লস কত হচ্ছে -10। তাহলে আমরা ফর্মুলাটার মধ্যে বসাবো, যে ফর্মুলাটা হচ্ছে এই যে এটা, যে হাফ ইন্টু প্রোডাক্ট এর জন্য ম্যানুফ্যাকচারার কত পার্সেন্ট মার্কেট শেয়ার ইনক্রিজ হচ্ছে, প্লাস প্রোডাক্ট বি এর জন্য তার ইনক্রিমেন্ট কত হচ্ছে, ঠিক আছে। তো প্রোডাক্ট এর জন্য দেখছি যে আমরা যেহেতু তার 12 মাস লাগতেছে এবং ম্যানুফ্যাকচারার 2 হচ্ছে 9 মাসে বানিয়ে ফেলতেছে, মানে 3 মাস তার লেটে হচ্ছে, তার জন্য আমাদের মার্কেট শেয়ার কত -10 দেখলাম, -10 হচ্ছে ডাউন গেছে। তাহলে আমরা ফর্মুলাতে এখন লিখতে পারি যে হাফ ইন্টু -10, হ্যাঁ। আর প্রোডাক্ট বি এর জন্য তার কি মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে নাকি কম পাচ্ছে, এটা আমাদের দেখতে হবে। যে এখানে T2-র জন্য টাইম লাগতেছে বি এর জন্য 18 মাস এবং S1 এর জন্য সময় লাগতেছে 12 মাস। তাহলে কি তার সে 6 মাস আগে ডেভেলপ করছে, যদি 6 মাস আগে ডেভেলপ করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 মাসের জন্য তার মার্কেট শেয়ার কত বৃদ্ধি পাবে 30%। তাহলে আমরা এখানে +30 দিতে পারি। তাহলে ভ্যালুটা কত আসে, হাফ ইন্টু 20 মানে 10 আসে। তাহলে আমরা এই যে 1,2 এর ভ্যালু কত পাই 10। এভাবে হচ্ছে আমরা 1,3 এর ভ্যালু, 1/3 এর ভ্যালু, তারপর হচ্ছে 2/1 এর ভ্যালু, তারপর হচ্ছে 2/2 এর ভ্যালু, এগুলো আমরা সবগুলো ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে আমরা এই যে পে অফ ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। পে অফ ম্যাট্রিক্স থেকে আমরা হচ্ছে কলাম মিনিমাম কলাম ম্যাক্সিমাম বের করে এখানে হচ্ছে আমরা ভ্যালু অফ দ্য গেম পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের 14.1.3 নম্বর ম্যাথ। সো এটা আমরা সলভ করব। এই ম্যাথটার মধ্যে বেসিক্যালি বলছে যে প্রত্যেকটা প্লেয়ারের হচ্ছে একটা করে রেড, হোয়াইট এবং ব্লু চিপ আছে। যদি প্রত্যেকটা 3টা রাউন্ডে খেলা হবে, 3টা রাউন্ডের প্রত্যেকটার জন্য পে অফ ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া আছে। যদি রেড হোয়াইটকে বিটস করবে, হোয়াইটকে বিট করলে দেন হচ্ছে ভ্যালু হবে 90 +90। হোয়াইট যদি ব্লুকে বিট করলে হচ্ছে +70 ভ্যালু হবে, এবং ব্লু হচ্ছে যদি রেডকে বিট করে তাহলে হচ্ছে +50 ভ্যালু হবে। আর যদি দুইটা সেম পড়ে যায় তাহলে হচ্ছে আমাদের ভ্যালু হবে 0। তাহলে আমাদের হচ্ছে প্রবাবিলিটি অফ রেড বিটস হোয়াইট 90, হোয়াইট বিটস ব্লু 70, probability of blue beats red, তাহলে সেটা হচ্ছে 50। এখন since each chips can be used only once and there are 3 rounds, it's a pure strategy. So pure strategy তে যেহেতু এটা pure strategy, তাহলে আমাদের এখানে আমরা 6টা পারমুটেশন পাবো। সো সেই 6টা পারমুটেশন দিয়ে হচ্ছে আমাদের পে অফ ম্যাট্রিক্স বানাতে হবে। আমরা পে অফ ম্যাট্রিক্স যদি বানাই তাহলে আমরা এরকম একটা পে অফ ম্যাট্রিক্স পাবো, যে রেড হোয়াইট ব্লু, রেড ব্লু হোয়াইট, তারপর হচ্ছে হোয়াইট রেড ব্লু, হোয়াইট ব্লু রেড, এবং ব্লু রেড হোয়াইট, এবং ব্লু হোয়াইট রেড, ঠিক আছে। এরকম আমরা একটা টেবিল বানাবো। টেবিলের মধ্যে আমরা ভ্যালুগুলো কীভাবে পুট করবো, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো ভ্যালুগুলো পুট করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড হোয়াইট ব্লু আছে এবং রেড হোয়াইট ব্লু দুইটাই, এই দুইটার ভ্যালু 0। 0 কীভাবে আসলো, লাইক রেড বিটস রেড, হোয়াইট বিটস হোয়াইট এবং ব্লু বিটস ব্লু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি সেম হয়, ভ্যালু যদি সেম হয় তাহলে ভ্যালু হবে 0। তাহলে আমরা এখানে 0 বসালাম। এখন 2 নম্বর গড়ের জন্য দেখতে পাচ্ছি যে রেড বিটস রেড,
হোয়াইট বিটস ব্লু এবং ব্লু বিটস হোয়াইট। তাহলে আমরা এখানে দেখছি যে যদি হোয়াইট ব্লুকে বিটস করে তাহলে এটা +70। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট ব্লুকে বিটস করছে, বাট অ্যাট এ টাইম আবার ব্লু এবং হোয়াইটকে বিট করছে। তাহলে আমরা যে এখানে ভ্যালু পাইলাম +70, সেই +70 আর -70 মিলে টোটাল কত হবে? সাম হবে 0। সো দ্যাটস ওয়াই এটার ভ্যালু হচ্ছে 0। আবার 1-3 ক্ষেত্রে দেখি ম্যাট্রিক্সের রেড বিটস হোয়াইট, ঠিক আছে, রেড বিটস হোয়াইটের জন্য আমরা ভ্যালু কত পাইছি? 90। তাহলে আমরা এখানে 90 প্লাস তারপর হচ্ছে দেখতে পাচ্ছি যে হোয়াইট বিটস ব্লু। তাহলে হোয়াইট যদি ব্লুকে বিট করে তাহলে ভ্যালু কত? 70। তাহলে 90 প্লাস 70 প্লাস হচ্ছে আবার দেখতে পাচ্ছি যে ব্লু বিটস রেড, ঠিক আছে, ব্লু যদি রেডকে বিট করে তাহলে ভ্যালু কত পাবো আমরা? 50। তাহলে 50 লিখলাম। তাহলে 50 লেখার পর টোটাল কত হবে? 90 প্লাস 70 প্লাস 50 = 210, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা এখানে বসাইলাম। এখন যদি এরপরে দেখতে পাচ্ছি যে রেড বিটস ব্লু, এখানে আমাদের রেড বিটস ব্লু দেয়া নাই। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেড বিটস ব্লু, হোয়াইট বিটস রেড এবং ব্লু বিটস হোয়াইট। প্রত্যেকটা দেখছি আমরা উল্টা ভ্যালু দেওয়া আছে। সো উল্টা ভ্যালু যখন দেওয়া থাকবে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে মাইনাসে জয়েন দেবে। লাইক রেড বিটস হোয়াইট, যখন হোয়াইট রেডকে বিট করবে, ব্লু বিট করবে হোয়াইটকে, আবার রেড বিট করবে ব্লুকে, তখন প্রত্যেকটা ভ্যালু হচ্ছে মাইনাসে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মাইনাসে হবে, টোটাল সামেশন পাই হচ্ছে 210। এমনি প্রত্যেকটা ভ্যালু আমরা এভাবে বের করতে পারবো। বের করার ফলে আমরা যে পে অফ ম্যাট্রিক্সটা, সেই পে অফ ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 14.2.1। সো এটাতে বলতেছে যে প্রবলেম আমরা যে 14.1.1-এ যে প্রবলেমটা সলভ করছি সেটা হচ্ছে ডোমিনেন্ট স্ট্র্যাটেজি ইউজ করতে, আর হচ্ছে ডোমিনেন্ট এই স্ট্র্যাটেজি ইউজ না করে ম্যাক্সিমিন ক্রাইটেরিয়াতে সলভ করতে। সো এটা খুবই বেসিক একটা প্রবলেম। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে কীভাবে সলভ করা যায়। আশা করি এটা আমরা সবাই পারবো। তো আমরা নেক্সট প্রবলেমে যাই। যে এরপরে আরেকটা প্রবলেম দেওয়া আছে 14.2.2 একটা আমাদের পে অফ ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে বলছে যে অপটিমাল স্ট্র্যাটেজি ডিটারমাইন করতে ডোমিনেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে। সো এটাও খুবই বেসিক একটা রুলস, যে ডোমিনেন্ট স্ট্র্যাটেজি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে কীভাবে ইউজ করে। এখানে রো যদি হচ্ছে একটা রো যদি আরেকটাকে ডোমিনেট করে তাহলে সেই রোটা হচ্ছে ডিলিট করে দেবে। যেমন এখানে রো 2 হচ্ছে রো 1কে ডোমিনেট করতেছে। সো এখানে আমরা রো 2 হচ্ছে রো 3কে ডোমিনেট করতেছে। সো আমরা রো 3 বাদ দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কলাম ডোমিনেন্সও ইউজ করা হয়েছে, যে এই দুইটা কলামের মধ্যে হচ্ছে কলাম 3 হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি যে কলাম 1 হচ্ছে কলাম 2কে ডোমিনেট করতেছে। সো আমরা কলাম 2 ডিলিট করে দিলাম। অ্যাট এ টাইম হচ্ছে কলাম 1 এবং কলাম 3কে ডোমিনেট করতেছে। সো কলাম 3ও আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের কাছে থাকে এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা রো ডোমিনেন্স ইউজ করে দেখতে পাচ্ছি যে রো 1 হচ্ছে রো 2 রো 1কে ডোমিনেট করতেছে। সো আমরা রো 1 ডিলিট করে দিলাম। সো আমাদের ভ্যালু অফ দ্য গেম পেয়ে গেলাম যে 1, ঠিক আছে। সো এভাবে আমরা 14.5-6 এবং 5-6-7 মোটামুটি এভাবে এই সেম রুলস দিয়ে আমরা সলভ করতে পারবো। বাট 14.2.7 একটা প্রবলেম আছে। সো 14.2.7 একটা প্রবলেম হচ্ছে যে আমাদের এই একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটাতে প্রথমে ফার্স্ট বেসিক্যালি বলছে যে সেম মিনিম্যাক্স ক্রাইটেরিয়া দিয়ে এটা সলভ করতে। সো এটা মিনিম্যাক্স ক্রাইটেরিয়া দিয়ে এটা সলভ করে এই পিএফ ম্যাট্রিক্সটা সলভ করা খুবই ইজি, যেটা আমরা সবাই পারবো। বাট বি নাম্বারে বলা আছে যে এ রিলায়েবল পোল হ্যাজ ফাউন্ড দ্যাট দ্য পার্সেন্টেজ অফ ভোটার্স কারেন্টলি প্রিফারিং পলিটিশিয়ান 1 লাইজ বিটুইন 45% and 50%। তো এখানে আমাদের একটা ফেভার দিয়ে দিচ্ছে 45 থেকে 50%। তো এটা সলভ করা একটু ডিফারেন্ট হবে। সো আমাদের বলছে যে 45% থেকে 50%-এর মধ্যে হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে যদি এক্স প্লাস পি এর ভ্যালু 50-র উপরে চলে যায় তাহলে সে কিন্তু তার জন্য কিন্তু একটা উইন। সো আমাদের ভ্যালু যদি প্রবাবিলিটি যেটা এখানে পে অফ ম্যাট্রিক্সে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা যদি 0 থেকে নিচে হয় তাহলে তার জন্য সেটা উইন না, 0। আর যদি প্রবাবিলিটি ভ্যালু 0 থেকে 5-এর মধ্যে থাকে তাহলে তার প্রবাবিলিটি থাকবে
থাকবে হচ্ছে p/5, আর যদি p এর ভ্যালু আমাদের যে PF ম্যাট্রিক্সের ভ্যালুটা দেওয়া আছে সেটার ভ্যালু যদি 5-এর থেকে বড় হয় তাহলে এটা তার জন্য একদম শিওর উইন, কারণ টোটাল হচ্ছে 50% এক্সিড করতেছে। সো 50% এক্সিড করা মানে হচ্ছে একটা পিওর উইন। সো আমাদের হচ্ছে নতুনভাবে ম্যাট্রিক্সটা আমরা বানাই, নতুনভাবে ম্যাট্রিক্স যদি আমরা বানাই, যে এখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে কি যে 7 -1 3 1 0 2 -5 -3 -1। সো এখানে 7-এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে এটা কি 5 থেকে বড়, তাহলে 5 থেকে বড় হলে আমরা p এর ভ্যালু কোনটা ইউজ করব, এই যে 5 থেকে যদি বড় হয় তাহলে এখানে ভ্যালু হবে 1, তাহলে আমরা ম্যাট্রিক্সে 1 বসালাম। তারপর নেক্সট ভ্যালুটা আমরা যদি দেখি -1, -1 কি 0 থেকে ছোট, যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটার ভ্যালু কত 0 হবে, তাহলে আমরা এখানে 0 বসালাম। তারপর হচ্ছে নেক্সট PF ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 3, 3 হচ্ছে 5 এবং 0-র মধ্যে পড়ে। সো আমরা এটা লিখতে পারি কি p/5, তাহলে কি 3 ছিল 3/5 হবে। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু লিখবো, ভ্যালু লিখলাম না, নতুন PF ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এবার হচ্ছে PF ম্যাট্রিক্সে আমরা ডমিনেন্স মেথড ইউজ করে আমরা কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। সো লেটস মুভ টু দ্য কোশ্চেন সি। কোশ্চেন সি হচ্ছে বলছে সাপোজ দ্যাট দ্য পার্সেন্টেজ ডিসক্রাইব পার্ট বি অ্যাকচুয়ালি ওয়ার 45%, শুড পলিটিশিয়ান 1 ইউজ দ্য মিনিম্যাক্স ক্রাইটেরিয়ান, এক্সপ্লেন। সো আমাদের বেসিক্যালি বলছে যে যদি ভ্যালুটা যদি তার উইনের পার্সেন্টেজ যদি 45% ফিক্সড হয় তাহলে কি হবে, তো 45% যদি ফিক্স হয় তার মানে পি এর ভ্যালু যদি 5-এর থেকে বড় হয় তাহলে ইটস উইন ফর হার, মানে ভ্যালু 1। আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে লাইক 5-এর থেকে ছোট যে কোনো একটা পার্সেন্টেজ হলো 3, তাহলে 45 + 3% কত 48%, ইটস স্টিল নট উইন। সো এটার ভ্যালু হবে 0। সো এইভাবে আমরা নতুন ম্যাট্রিক্স এটা বানাতে পারবো। ম্যাট্রিক্স বানিয়ে এখানে ম্যাক্সিমাম মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে বের করে আমরা দেখতে পাই যে এখানে ভ্যালু হচ্ছে ভ্যালু অফ দ্য গেম হচ্ছে 0 হয়। তো 0 ভ্যালু হলে তার মানে যদি পলিটিশিয়ান 2 যদি স্ট্র্যাটেজি 1 ফলো করে, মানে 1 চুজ করে বাই এনি চান্স, তাহলে শুধুমাত্র একটা ওয়ে আছে যেটাতে হচ্ছে পলিটিশিয়ান 1 জিততে পারবে। সো দ্যাটস ইট ফর টুডে।